প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের দ্বাদশ অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্ন নং 4 নিয়ে। তো এই পর্বে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নে একটা প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া আছে। যখনই আমরা দেখব দ্বাদশ অধ্যায় থেকে একটা প্রাপ্তি প্রদান হিসাব প্রথমে দেওয়া আছে, আমরা বুঝে নিব যে এখানে আমাদের 3টা কাজ করতে হবে। যেমন এখানে আমাদের 3টা কাজ করতে বলা হয়েছে। একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় বলতে এখানে টোটাল যা যা মূলধন জাতীয় ব্যয় করা হয়েছে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। এটা না বলা থাকলে আমাদের আরও একটা খুবই কমন প্রশ্ন, সেটা হচ্ছে পারিবারিক তহবিল নির্ণয় করা। সো দেখবে যে প্রত্যেকটা প্রশ্নেই হয় পারিবারিক তহবিল নির্ণয় করতে বলা হয়েছে, এবং খতে সাধারণত আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলে, এবং গতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলে যখন আমাদের এই প্রাপ্তি প্রদান হিসাবটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। তাহলে এখানেও দেখো সেম ভাবেই খতে বলা হয়েছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো, গতে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে প্রথমে আমরা একটু প্রশ্নটা অ্যানালাইসিস করি। প্রথমে আমাদের 1 তারিখের কিছু উদ্বৃত্ত দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই নগদ তহবিল পরিমাণ আছে 20,000, বাড়ি ঘর আছে, তৈজসপত্র আছে, আসবাবপত্র আছে। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে আমাদের সম্পদ এবং এটা হচ্ছে আমাদের জন্য একটা দায়। এবার দেখতে পাচ্ছি আমাদের প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে এটা হচ্ছে আমাদের একদম প্রারম্ভিক হাতে নগদ, যেটা উপরেও ছিল, এবং এছাড়া বেতন, এটা আমাদের জন্য একটা আয়। পুরাতন টেবিল বিক্রয়, এটা আমাদের সম্পদের পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, তাই আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন এই পুরাতন টেবিলের অংশটা মাইনাস করে দেখাবো। তারপরে কৃষি ফসল বিক্রয় দেখতে পাচ্ছি, অবশ্যই এটা আমাদের জন্য এক ধরনের আয়, এবং ফার্মেসি ব্যবসায়ের ক্ষেত্রে মুনাফা করেছে, এটাও আয়। এবার প্রধান সমূহের মধ্যে যদি আমরা দেখি, খাদ্য সামগ্রী ক্রয়, বাড়ি মেরামত, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ, লেখাপড়ার খরচ, কাপড় চোপড় ক্রয় এবং ঋণের সুদ, এই প্রত্যেকটাই আমাদের জন্য ব্যয়। শুধুমাত্র ফ্রিজ ক্রয়, ডিপিএস জমা, সাইকেল ক্রয়, এই 3টা হলো আমাদের জন্য সম্পদ। এছাড়াও এখানে আমরা 2টা সমন্বয় দেখতে পাচ্ছি। খাদ্য সামগ্রী আমরা 1000 টাকা মজুদ আছে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা টোটাল ক্রয় করেছি 77,500 টাকা, কিন্তু বছর শেষে আমাদের হাতে এখনো 1000 টাকার সামগ্রী মজুদ আছে, যেটা আমরা পরবর্তী বছরে ব্যবহার করতে পারবো। তার মানে এটা আমাদের জন্য একটা সম্পদ। এটা কিন্তু আমাদের এই বছরে আমরা খরচ করিনি, তাই এই বছরের হিসাব থেকে আমরা যখন ব্যয়ের মধ্যে এই খাদ্য সামগ্রী ক্রয় উল্লেখ করব তখন সেখান থেকে মাইনাস করে দেখাতে হবে। এছাড়াও দেখো বলছে নির্ধারিত বিদ্যুৎ বিল 2 মাসের বকেয়া আছে। তার মানে এখানে যে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে 6,000 টাকা, এটা টোটাল 10 মাসের। 6,000 টাকা যদি 10 মাসের হয় এবং আমরা যদি 2 মাসের টাকা বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে 10 দিয়ে ভাগ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই বকেয়ার পরিমাণ দাঁড়াচ্ছে 1200 টাকা। বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়াচ্ছে 1200 টাকা। এছাড়াও আরও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো প্রথমে যখন আমরা দেখব কোনো একটা ঋণের সাথে পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা প্রথমেই সেই পার্সেন্টেজ করে দেখব ঋণের সুদটা কতটুকু পরিমাণে আসে। তাহলে দেখো 6,000 টাকার 12% করলে আমরা 7,200 টাকা পাই। কিন্তু আমরা যদি প্রাপ্তি প্রদান হিসাবে খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ঋণের সুদ পরিশোধ করা হয়েছে 5,800 টাকা, তাহলে বাকি টাকা এখনো পরিশোধ করা হয়নি। আমরা এখানে সুদ পেয়েছি 7,200, কিন্তু এখানে পরিশোধ করেছি 5,800। তার মানে কি এখনো 1,400 টাকা আমাদের বকেয়া আছে। 1,400 টাকার সুদ আমাদের এখনো বকেয়া আছে। তাই আমরা কি করব, আমরা মোট 7,200 টাকার সুদ দেখাবো। 5,800 টাকা পরিশোধ করা হয়েছে এবং 1,400 টাকা বকেয়া আছে। আচ্ছা, এই ছিল আমাদের প্রাথমিক কিছু আলোচনা। এবার আমরা খুব সহজে ম্যাথটা করতে পারবো। প্রথমে আমাদের বলেছে মূলধন জাতীয় ব্যয়। আমরা এখানে মূলধন জাতীয় ব্যয় দেখতে পাচ্ছি। দেখো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিজ ক্রয় করা হয়েছে 28,000 এবং এখানে আমরা সাইকেল ক্রয় করেছি 12,000। তাহলে এখানে যদি আমরা আমাদের মোট
মোট মূলধন জাতীয় ব্যয় দেখি, তাহলে আমরা এখানে মোট মূলধন জাতীয় ব্যয় দেখতে পাচ্ছি 40,000 টাকা। আচ্ছা, এরপর আমরা চলে যাই খ নম্বর প্রশ্ন, পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। তাহলে পারিবারিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে আমাদের আয়গুলো দেখতে হবে। এখানে বেতন আমাদের জন্য একটা আয়, তারপর কৃষি ফসল বিক্রয় এটা আমাদের জন্য একটা আয়, ফার্মেসি ব্যবসায়ের মুনাফা এটা আমাদের জন্য একটা আয়। তাহলে আমরা যদি আমাদের টোটাল আয়ের পরিমাণ দেখি, আমরা তিনটাকে যোগ করে আমাদের মোট আয়ের পরিমাণ পাচ্ছি 2,85,000 টাকা, 2,85,000 টাকা। এবার তাহলে আমাদের এই আয়ের পরিমাণ থেকে ব্যয়গুলো মাইনাস করতে হবে। আমরা অলরেডি দেখেছি কি কি ব্যয় আমাদের এখানে আছে এবং সমন্বয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এবার একটু দেখি। প্রথমে আমরা দেখলাম খাদ্য সামগ্রী ক্রয় করা হয়েছে এবং 1,000 টাকা সমাপনী আছে বা মজুদ আছে। তাহলে প্রথমে আমরা লিখব যতটুকু আমরা ক্রয় করেছিলাম। এবার যেহেতু এটা মজুদ আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি বা এখনো খরচ করিনি, এটা আমরা ভবিষ্যতে খরচ করতে পারবো, তাই এটা আমরা মাইনাস করে দেখাচ্ছি। আমাদের টোটাল খাদ্য সামগ্রী আছে 76,500 টাকা। এরপর দেখতে পাচ্ছি বাড়ি মেরামত 8,000 টাকা, বাড়ি মেরামত করা হয়েছে 8,000 টাকা। বিদ্যুৎ বিল আমাদের অলরেডি পরিশোধ করা আছে 6,000 টাকা এবং 2 মাসের বকেয়া ছিল। আমরা 2 মাসের পরিমাণটা কিভাবে বের করেছি, আমরা প্রথমে 6,000-কে ভাগ করেছি 10 দিয়ে এবং 2 দিয়ে গুণ করেছি। তাহলে বকেয়া পরিমাণটা আমরা পেয়েছি 1,200 টাকা। তাহলে 6,000 এবং 1,200 টোটাল আমাদের বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়াচ্ছে 7,200 টাকা। চিকিৎসা খরচ 3,500, লেখাপড়ার খরচ 14,500, কাপড় চোপড় ক্রয় করা হয়েছে 16,700। এবার দেখো ঋণের সুদ, যেটা আমি বললাম ঋণের সুদ অলরেডি আমরা পরিশোধ করেছি 5,800 টাকা, কিন্তু ক্যালকুলেশন করে আমরা দেখেছি যে আমাদের টোটাল ঋণের সুদের পরিমাণ আসতে হবে 7,200 টাকা। তার মানে এখনো 1,400 টাকা আমাদের বকেয়া আছে। তাই অবশ্যই আমরা যোগ বকেয়া দিয়ে সম্পূর্ণ ঋণের সুদটা এখানে দিব, কারণ সম্পূর্ণ ঋণের সুদ আমাদের এই বছরেরই একটা হিসাব। এবার দেখো তাহলে আমাদের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 1,33,600 টাকা এবং আমরা যদি আমাদের মোট আয় দেখি, মোট আয়ের পরিমাণ ছিল 2,85,000 টাকা। তাহলে 2,85,000 টাকা থেকে 1,33,600 টাকা মাইনাস করে আমরা আয় উদ্বৃত্ত পাচ্ছি। আয় উদ্বৃত্তের পরিমাণ 1,51,400 টাকা। এই আয় উদ্বৃত্ত দিয়েই আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করতে হবে। তাহলে এখন আমরা প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী শুরু করতে হয় সম্পদ থেকে। তাহলে আমরা একদম 1 তারিখ থেকে দেখব কি কি সম্পদ আছে। এখানে প্রথমে হাতে নগদ বা নগদ তহবিল আমরা নিয়ে আসবো না, আমরা নিয়ে আসবো নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্তটাকে। কারণ হাতে নগদ একদম বছরের শুরুতে যেটা ছিল অর্থাৎ 20,000, আমাদের বছর শেষে কিন্তু 20,000 টাকা নেই, বছর শেষে আছে 90,000 টাকা। তাই বছর শেষে যেটা থাকবে সেটাকেই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। এছাড়াও আমাদের আরও কিছু সম্পদ আছে, বাড়ি ঘর আছে, তৈজসপত্র আছে, আসবাবপত্র আছে, এই প্রত্যেকটাই আমাদের সম্পদ। এছাড়াও আমরা এই প্রদানের মধ্যেও কিছু সম্পদ দেখতে পাচ্ছি, যেমন ফ্রিজ ক্রয় করা হয়েছে, ডিপিএসে জমা দেওয়া হয়েছে, সাইকেল ক্রয় করা হয়েছে। তাছাড়াও আমরা এখানে খাদ্য সামগ্রী মজুদ দেখতে পাচ্ছি 1,000 টাকা। তাহলে এই প্রত্যেকটা বিষয় আমাদের যাবে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। তাহলে আমরা একটু দেখি আর্থিক অবস্থার বিবরণীতে ঠিক কি কি আসবে। প্রথমে দেখতে পাচ্ছি বাড়ি ঘর আছে 3,50,000, তৈজসপত্র আছে 25,000, আসবাবপত্র আছে 50,000। এবার দেখো প্রাপ্তি অংশের মধ্যে আমাদের বলা ছিল আমরা পুরাতন টেবিল বিক্রয় করে ফেলেছি। তাহলে আসবাবপত্র যেটা আমাদের 50,000 ছিল সেখান থেকে আমরা টেবিল বিক্রয়টা মাইনাস করে দেখাবো, কারণ এটা তো আমরা বিক্রি করে দিয়েছি। এই পরিমাণ টেবিল আমাদের কাছে আর নেই, তাই সেইটা মাইনাস করে আমরা ফাইনালটা দেখাবো। ফ্রিজ ক্রয় 28,000, ডিপিএসে জমা করলাম 48,000, সাইকেল ক্রয় 12,000, খাদ্য সামগ্রীর মজুদ আছে 1,000 এবং সবার শেষে সমাপনী নগদ তহবিল 90,000।
তাহলে টোটাল সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে 5,99,000 টাকা। এবার আমাদের দায় এবং পারিবারিক তহবিল নির্ণয় করার পালা। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে দায় ছিল কি কি, একটা ঋণ ছিল, ঋণের সুদ বকেয়া ছিল, তারপর গ্যাস পানি বিদ্যুতের একটা বকেয়া ছিল। তাহলে তিনটা বকেয়া যোগ করে আমরা আমাদের মোট দায়ের পরিমাণ নির্ণয় করলাম, অর্থাৎ মোট দায়গুলো লিখলাম। এবার আমরা আমাদের পারিবারিক তহবিলটা নির্ণয় করব। আমাদের পারিবারিক তহবিল যদি আমরা একটু প্রশ্নটা খেয়াল করি, আমাদের এখানে পারিবারিক তহবিল প্রশ্নের মধ্যে দেওয়া আছে 3,85,000 টাকা। যেহেতু আমাদের এখানে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 3,85,000 টাকা, তাই অফকোর্স আমরা পারিবারিক তহবিল হিসেবে এটাই লিখব। আদারওয়াইজ আমরা কিন্তু পারিবারিক তহবিলটা নির্ণয় করে নিতাম। তাহলে দেখো যেহেতু দেওয়া আছে আমাদের কাজ কমে গেল, অর্থাৎ এই পরিমাণটাই আমরা নিয়ে আসব। তাহলে পারিবারিক তহবিল আছে 3,85,000। এবার আমি বলেছিলাম যে ক্ষয়ে যে আয় উদ্বৃত্তটা সেটা কিন্তু আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে দেখাতে হবে। তাহলে আয় উদ্বৃত্ত হিসেবে আমরা দেখাচ্ছি 1,51,400। এবার আমাদের টোটাল পারিবারিক তহবিল দেখো দেওয়া আছে 5,36,400 টাকা। তাহলে টোটাল দায় এবং পারিবারিক তহবিল মিলে আমরা মোট দায় ও পারিবারিক তহবিলের পরিমাণ পাচ্ছি 5,99,000 টাকা এবং মোট সম্পদ মোট দায় দেখো দুটাই কিন্তু ব্যালেন্সটা মিলে যাচ্ছে। তার মানে অফকোর্স আমাদের অঙ্ক ঠিক আছে। এই পর্যায়ে এসে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের অঙ্ক ঠিক আছে কি না। তাহলে দেখো প্রথমে আমরা দেখলাম মূলধন জাতীয় ব্যয়, তারপর যেহেতু প্রাপ্তি প্রদান হিসাব দেওয়া ছিল আমরা দুইটা কাজ করেছি, একটা হলো আয় ব্যয় বিবরণী এবং আরেকটা হলো আটটা বিবরণী। আশা করছি এই পারিবারিক হিসাবের সৃজনশীলটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।